বন্ধুরা, আমরা যদি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2-এর 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? আমরা কিন্তু শুরুতেই 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটিকে নির্ণয় করব, তাই না? এরপরে আমরা দেখব যে এটি 3 দ্বারা বিভাজ্য কিনা। যেমন দেখো, আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি নির্ণয় করি তাহলে সেটি কত হয় আমরা জানি। প্রথমে একটি 1 দিতে হয়। ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা এর আগেও ছোট যে ক্লাসে ছিলাম আমরা তখন কিন্তু শিখেছি যে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে করে নির্ণয় করতে হয়, তাই না? যেহেতু 5 অঙ্কের, তার মানে আমরা শুরুতে একটি 1 দেব এবং বাকি যে 4টি অঙ্কের জায়গাতে কিন্তু 4টি শূন্য দিয়ে দিব, তাই না? তাহলে দেখো, একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, 4টি শূন্য। তাহলে কিন্তু এখানে মোট অঙ্ক হয়ে গেল কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, তাই না? তাহলে 5 অঙ্কের এটি কিন্তু সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা, মানে সবচাইতে ছোট সংখ্যা। এখন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যেটি 3 দ্বারা ভাগ করা যায়। এখন এই যে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাচ্ছি, এটিকে কি 3 দ্বারা ভাগ করা যায়? এটিকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা এটিকে আমরা কিভাবে করে বুঝবো? আমরা জানি এই যে অঙ্কগুলো রয়েছে, এই প্রত্যেকটি অঙ্ককে যোগ করার পরে, যোগ করার পরে যে যোগফলটা পাবো সেটিকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটিকেই 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে? যেমন দেখো, এখানে এই প্রত্যেকটি অঙ্ককে যদি আমরা যোগ করি, এখানে রয়েছে 1 এবং সবগুলো রয়েছে 0। তাহলে 1-এর সঙ্গে 0 0 0 0 যোগ করলে কিন্তু আমাদের এই সবগুলোকে যোগ করলে যোগফল কিন্তু কত হয়? যোগফল কিন্তু 1 হয়, তাই না? কারণ শূন্যর তো কোনো দাম থাকে না, শূন্যের সঙ্গে এই 1কে যোগ করলে কিন্তু যোগফল 1ই হয়ে যায়। এখন এই 1কে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে কিন্তু এই পুরো এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মিলে কত হয়ে গেল? 10,000 হয়ে গেল। এই 10,000কেও কিন্তু আমরা ভাগ করতে পারবো। আবারও বোঝার চেষ্টা করো, এই 1কে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে কিন্তু এই পুরো 10,000কেই আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। এখন এই 1কে কি আসলে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না কিন্তু, তাই না? যেহেতু এই প্রত্যেকটি অঙ্কের যোগফলকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না, তার মানে কিন্তু এই যে 10,000 এটিকেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যেহেতু এই 10,000কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে কতকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? এখন এটিকে আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? দেখো, আমরা এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা কিন্তু শুরুতেই 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটিকে নির্ণয় করলাম, তাই না? আমরা লিখলাম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা কি করলাম? 1 লিখে 4টি শূন্য দিলাম, তাই না? তাহলে কিন্তু এখানে 5টি অঙ্ক হয়ে গেল এবং 5 অঙ্কের সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেল। এবার আমরা কি শিখেছি? আমরা কিন্তু একটু আগে শিখেছি যে এই 5টি অঙ্ককে যদি আমরা যোগ করি, এর যে যোগফল, সেই যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে কিন্তু এই সম্পূর্ণ 10,000কেই 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা দেখো, এখানে প্রত্যেকটিকে যদি যোগ করি, আমরা শুরুতে লিখলাম হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। আমরা সবগুলোকে 1 + 0 0 0 0 সবগুলোকে যোগ করেছি, যোগ করে পেয়েছি 1। কিন্তু 1 যেহেতু 3 দ্বারা ভাগ করা যায় না, মানে 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটি লিখলাম যে যা 3 দ্বারা বিভাজ্য নয়, তাই না? তার মানে এই 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এবারে আমরা দেখব, যেহেতু 1 3 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে 1-এর পরে কোন সংখ্যাটি রয়েছে যেটি 3 দ্বারা বিভাজ্য? সেটা হচ্ছে কি? দেখো, 1-এর পরে যদি রয়েছে 2, 2 কি 3 দ্বারা বিভাজ্য? না, 2কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। এরপরে রয়েছে 3, 3 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 3কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, কারণ 3 1-এ 3, তাই না? 3কে যদি এখানে 1-এর জায়গাতে 3 হতো তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করতে পারতাম। এখন এই 1-এর জায়গাতে 3 হতে গেলে আমাদের আর কত দরকার? আমাদের কিন্তু দরকার আর 2, তাই না? 1 তো এখানে রয়েছে, তাহলে এর সঙ্গে আরও কিন্তু 2 দরকার। তার মানে এই 1-এর সঙ্গে যদি আমরা আরও 2 যোগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব 3, তাই না? তাহলে এই দেখো, আমরা কিন্তু এই কথাটি এখন এখানে লিখেছি যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 2 বসালে, অর্থাৎ একক মানে কি? এই যে শেষের যে অঙ্কটি, তাহলে এটি কিন্তু বলা হয় একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই এককের জায়গাতে 2 যদি আমরা বসাই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত? দেখো, এই 2 এবং এই 1, 2 এবং 1 মিলে কিন্তু হয়ে যাবে 3, তাই না? তখন কিন্তু আমরা এই সম্পূর্ণ সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে সেটিকে লিখলাম যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 2 বসালে অঙ্কগুলোর যোগফল হবে। দেখো, আমরা এখানে 1 + 0 + 0 + 0 এবং শেষে যে 0 ছিল সেই জায়গাতে আমরা কি করলাম? এই এককের জায়গাতে বসালাম 2। তাহলে আমাদের যোগফল হয়ে গেল কত?
1 এবং 2 মিলে কিন্তু হয়ে গেল 3। তাহলে 3 যা 3 দ্বারা বিভাজ্য, এই 3 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাই না? সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই যে ক্ষুদ্রতম যে সংখ্যাটি সেটি হচ্ছে আমরা কত পেলাম? আমরা কিন্তু পেলাম, এই দেখো, এই যে 1000-1000-এর সঙ্গে 10,000-10,000-এর সঙ্গে যদি শেষের 2টাকে আমরা যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে গেল 10,002, তাই না? তাহলে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কত? 10,002, তাই না? এটিকে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এটি হচ্ছে কি উত্তর। এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমাদের এবার বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 7 অঙ্কের সবচাইতে বড়, বৃহত্তম মানে কি, সবচাইতে বড় সংখ্যাটি নির্ণয় করতে হবে যেটিকে 6 দ্বারা ভাগ করা যাবে, তাই না? মানে 6 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আমরা কি করব? একদম প্রথমে কিন্তু আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করব। আমরা জানি বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করে, যেহেতু 7 অঙ্ক, তার মানে বৃহত্তম মানে কি সবচাইতে বড়, তাই না? তাহলে 1 থেকে 9-এর মধ্যে সবচাইতে বড় সংখ্যা হচ্ছে কত? সবচাইতে বড় অঙ্ক হচ্ছে কত? আমরা জানি 9, তাহলে 9 ব্যবহার করে আমরা কি করব? যেহেতু 7 অঙ্কের বলা হয়েছে, তার মানে 7টি 9কে আমরা ব্যবহার করে একটি সংখ্যা তৈরি করব, তাহলে কিন্তু এটি 7 অঙ্কের সবচাইতে বড় সংখ্যা তৈরি হবে, তাই না? এর চাইতে কিন্তু আর কোনো বড় সংখ্যা তৈরি করা সম্ভব নয়, তাই না? তাহলে দেখো, 1টি 9, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে এই যে 7টি 9 আমরা এখানে দিলাম, দেখো 1 2 3 4 5 6 7, এটি কিন্তু 7 অঙ্কের সবচাইতে বড় সংখ্যা, মানে বৃহত্তম সংখ্যা। এখন বলা হচ্ছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটিকে 6 দ্বারা বিভাজ্য। আমাদের কিন্তু এমন একটি বৃহত্তম সংখ্যা, মানে বড় সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে যেটি 6 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, এখন এটিকে 6 দ্বারা ভাগ করা যাবে কিনা আমরা কিভাবে করে বুঝবো? আমরা এই ক্ষেত্রে যে কাজটি করব, এইটার যে যোগফল, এই যে 7টি অঙ্ক, এই 7টি অঙ্কের যে যোগফল, এই যোগফলটাকে যদি 2 দ্বারা ভাগ করা যায় এবং 3 দ্বারা ভাগ করা যায়, এই 2 দ্বারাও ভাগ করতে হবে, আবার 3 দ্বারাও ভাগ করতে হবে। ঠিক আছে, 2 এবং 3 এই 2টি দ্বারাই যদি ভাগ করা যায় তাহলে আমরা বুঝবো যে 6 দ্বারাও এই সম্পূর্ণ সংখ্যাটিকে ভাগ করা যাবে। আবার যদি ধরো আমরা দেখলাম যে 2 দ্বারা ভাগ করতে পেরেছি কিন্তু 3 দ্বারা করতে পারিনি, তাহলে কিন্তু 6 দ্বারা ভাগ করা যাবে না। আবার 2 দ্বারা পারিনি, 3 দ্বারা পেরেছি, তাহলেও কিন্তু 6 দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, আমাদের এই 2 দ্বারাও ভাগ যেতে হবে, আবার 3 দ্বারাও ভাগ যেতে হবে। যদি 2 এবং 3 এই 2টি দ্বারাই যদি ভাগ করা যায় তাহলেই কিন্তু একমাত্র 6 দ্বারা এই সম্পূর্ণ সংখ্যাটিকে কিন্তু ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে যদি একটু নির্ণয় করি যে এই 7টি যে বৃহত্তম সংখ্যা, এর যোগফলকে 2 এবং 3 দ্বারা ভাগ করা যায় কিনা, চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 6 নম্বর দিয়ে প্রথমে লিখলাম কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে লিখলাম? আমরা 7টি 9 দিয়ে কিন্তু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এখন এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করেছি, এটিকে আমরা প্রথমে দেখব যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 দ্বারা কি ভাগ করা যায়? আমরা দেখতে পাচ্ছি একদম শেষের যে অঙ্কটি, আমরা জানি যে কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি 0 হয়, বা যদি কোনো জোড় সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু পুরো অঙ্কটিকেই 2 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, আবারও বোঝার চেষ্টা করো, যে কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি 0 হয় বা কোনো জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু সেটিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা ধরে নেই যদি 8 থাকতো, 8 মানে কি একটি জোড় সংখ্যা, তাহলে 8কে যেহেতু 2 দ্বারা ভাগ করা যায় তার মানে পুরো সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যেত। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে 0 কিংবা কোনো জোড় সংখ্যা রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি শেষের অঙ্কটি বা একক স্থানীয় অঙ্কটি 9 রয়েছে, তার মানে এটি কিন্তু জোড় না, এটি কিন্তু বিজোড়। যেহেতু এটি বিজোড় তার মানে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এখানে আমরা কি লিখলাম? সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা নয়, তাহলে এটি কিন্তু জোড় সংখ্যা নয়, তাই এটি 2 দ্বারা বিভাজ্য নয়। তার মানে যার কারণে কিন্তু এই পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, তাই না? আচ্ছা, তাহলে এবারে আমরা কি করতে পারি? আমরা এই যে বৃহত্তম সংখ্যাটি তৈরি করেছি, যেহেতু এখানে 9 থাকার কারণে, একটি বিজোড় সংখ্যা থাকার কারণে শেষে এটি কিন্তু এটিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি না। তাহলে আমরা এবারে কি করতে পারি? আমরা এই 9-এর জায়গাতে যদি এবারে আমরা একটি জোড় সংখ্যা দিই, আমরা যেহেতু বৃহত্তম মানে বড় সংখ্যাটি নির্ণয় করছি, তাহলে আমরা 9-এর চাইতে একটু ছোট, সবচাইতে বৃহত্তম সংখ্যা কোনটি? 9-এর চাইতে যদি আমরা 1কে বাদ দিই, দেখো 1 বাদ দিলে হয় কত? 8, তাই না? 8 কিন্তু একটি জোড় সংখ্যা, তাহলে 9 থেকে যদি আমরা 8কে 1 বাদ দিয়ে যদি 8 বসাই, এই জায়গাতে 9-এর জায়গাতে যদি আমরা 8 বসাই, তাহলে আমরা দেখি যে এটিকে
দুই দ্বারা এবং তিন দ্বারা ভাগ করা যায় কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখলাম, সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 8 হলে, যেহেতু এখানে আমরা 8 ধরেছি, হ্যাঁ, যে 8 যেহেতু একটি জোড় সংখ্যা, 8 হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এখানে যদি 8 বসা তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ 8 হচ্ছে একটি জোড় সংখ্যা, তাই না? তাহলে শুধু তো 2 দ্বারা বিভাজ্য হলেই হবে না, আমাদের কিন্তু 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাই না? যখন 2 এবং 3 এই দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে, তখনই কিন্তু 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে 8 বসালে এটি 2 দ্বারা বিভাজ্য হবে। এরপর দেখি 3 দ্বারা বিভাজ্য হয় কিনা 8 বসালে। এক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফল হবে, দেখো আমরা কি করলাম, 1টি 9, 2টি 3টি 4টি 5টি 6টি 9 লিখলাম, এবং এর সঙ্গে আমরা শেষে গিয়ে কি করলাম, 7 নাম্বার যে 9 ছিল এখানে আমরা 8 লিখলাম। তাহলে এখন এইগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে যোগফল হয় কত, 62। দেখো 6টি 9কে যোগ করলে হয় 6 নং 54, 54 সঙ্গে যদি আমরা আরও 8কে যোগ করি তাহলে কিন্তু হয়ে যায় 62। তাহলে আমরা এখানে লিখে দিলাম 62। আচ্ছা, এবারে এই 62কে 3 দ্বারা বিভাজ্য, 62কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা কি 62কে 3 দ্বারা ভাগ করতে পারবো? আমরা জানি 3 10 হচ্ছে 30, 3 20 60, 3 21 হচ্ছে 63। যদি এখানে 63 হতো তাহলে 3 দ্বারা ভাগ করতে পারতাম, কিন্তু 62কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, তাই না? তো 62কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এই জায়গাতে শেষে যদি আমরা 8 বসাই তাহলে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটিকে 6 দ্বারাও ভাগ করা যাবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখলাম, 62 যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 62 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, এক্ষেত্রে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না, তাই না? আমি কিন্তু বলেছি যে 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, আবার 2 দ্বারাও বিভাজ্য হতে হবে। তাহলে এখানে কিন্তু এই সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য না হওয়ার কারণে 6 দ্বারাও কিন্তু বিভাজ্য হচ্ছে না। তাহলে সেটিকে আমরা লিখেছি যে এক্ষেত্রে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এখানে 8 বসালে যেহেতু আমরা 6 দ্বারা বিভাজ্য পাচ্ছি না, তাহলে 8-এর চাইতে ছোট, হ্যাঁ, সবচেয়ে মানে 8-এর চাইতে ছোট জোড় সংখ্যা কত? 8-এর চাইতে 1 বাদ দিলে হয় হচ্ছে 7, 7 তো জোড় না বিজোড়, তাহলে 7 থেকে যদি আরও 1 বাদ দিই তাহলে হয় 6। তাহলে যদি আমরা 8-এর জায়গাতে 6 ধরি, 6 কিন্তু একটি জোড় সংখ্যা, তাহলে 6 ধরলে আমরা দেখি যে চলো দেখি যে 2 দ্বারাও ভাগ করা যায় কিনা এবং 3 দ্বারাও ভাগ করা যায় কিনা। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখলাম এককের ঘরে 6 বসালে, এবার আমরা এই এককের ঘরে কি করলাম, 6 বসালাম। এককের ঘরে 6 বসালে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ এটি একটি জোড় সংখ্যা, 6 যেহেতু একটি জোড় সংখ্যা, তাই না? তাহলে এটি 2 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখবো যে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। এক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফল হবে, হ্যাঁ, আমরা যোগ করে দেখবো যে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো আমরা এখানে 1টি 9, 2টি 3টি 4টি 5টি 6টি 9 দিলাম, এবং এই শেষের সংখ্যার জায়গাতে কিন্তু আমরা একটি 6 দিয়ে দিলাম, তাই না? তাহলে 6 নং হয় 54, 54 সঙ্গে এই 6কে যোগ করলে হয়ে যায় 60। দেখো এই যে 60 পাচ্ছি, 60 কি 3 দ্বারা বিভাজ্য? 60কে কি 3 দ্বারা ভাগ করা যাবে? হ্যাঁ, 60কে কিন্তু 3 দ্বারা আমরা ভাগ করতে পারবো। আমরা জানি 3 20 60, তাই না? তাহলে 60কে কিন্তু 3 দ্বারাও ভাগ করতে পারলাম, আবার 2 দ্বারাও কিন্তু ভাগ করা যাবে, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু বুঝতে পারি যে শেষে যদি 6 বসে, হ্যাঁ, এই বৃহত্তম সংখ্যার শেষে যদি 6 বসে তাহলে কিন্তু এটি 2 দ্বারাও ভাগ করা যাবে এবং 3 দ্বারাও ভাগ করা যাবে। তার মানে 2 এবং 3 দ্বারা ভাগ করার অর্থ কি? এটিকে কিন্তু 6 দ্বারাও ভাগ করা যাবে, তাই না? তাহলে আমরা এখানে দেখলাম যে যোগফল 60 যা 3 দিয়ে বিভাজ্য। সুতরাং সেই সংখ্যাটি 3 দ্বারাও আমরা এখানে লিখতে পারি, সেই সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য হবে, তাই না? তাহলে এই যে সংখ্যাটি আমরা পাচ্ছি, হ্যাঁ, মানে শেষে যদি আমরা 6 বসাই তাহলে এই সংখ্যাটি 3 দ্বারাও কিন্তু বিভাজ্য হবে, তাই না? আচ্ছা, তাহলে 2 দ্বারাও বিভাজ্য হলো, 3 দ্বারাও বিভাজ্য হলো, তাহলে আমাদের কিন্তু এবার আমরা বুঝতে পারি কি যে 6 দ্বারাও কিন্তু তাহলে বিভাজ্য হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে বা সেক্ষেত্রে সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য বলে তা 6 দ্বারাও বিভাজ্য হবে। আচ্ছা, আমরা কি লিখলাম, সেক্ষেত্রে সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য বলে তা 6 দ্বারাও বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা 6 বসাই তাহলে 6 বসালে এটি যেহেতু 2 দ্বারাও বিভাজ্য হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হবে, যার কারণে কিন্তু এটি 6 দ্বারাও বিভাজ্য হবে। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত? আমরা এখানে 6টি 9 লিখে শেষে লিখে দেবো হচ্ছে 6। তাহলে এটি হচ্ছে কি সবচেয়ে বড় মানে বৃহত্তম সংখ্যা, যেটিকে 6 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। এরপরে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা
4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি, দেখো এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। বলা হয়েছে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তার মানে এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমরা সবচেয়ে বড়, মানে বৃহত্তম মানে কি, বৃহত্তম মানে কিন্তু বড় একটি সংখ্যা গঠন করব, তাই না? তাহলে এটিকে কিভাবে ব্যবহার করে আমরা সবচেয়ে বড় সংখ্যা গঠন করতে পারি? আমরা যদি বড় সংখ্যা থেকে লিখে যদি আমরা ছোট সংখ্যা লিখি, অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজিয়ে যদি লিখি, তাহলে কিন্তু এই সংখ্যা দিয়ে আমরা সবচাইতে বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারবো, তাই না? তাহলে এটিকে তৈরি করার পরে, বড় সংখ্যা তৈরি করার পরে আমাদের বলা হয়েছে যে এই সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। অর্থাৎ এটিকে যখন আমরা বড় সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা বানাবো, তারপর আমরা দেখব যে এই সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা এবং 5 দ্বারা ভাগ করা যায় কিনা। আচ্ছা, চলো তাহলে আমরা শুরুতে এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 7 নম্বর দিয়ে শুরুতে কি লিখলাম? আমরা যেহেতু যে অঙ্কগুলো আমাদের দেওয়া রয়েছে এগুলোকে ব্যবহার করে আমরা সবচাইতে বড় সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা গঠন করলাম। হ্যাঁ, আমরা লিখলাম 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। আমরা কি করেছি, এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট আকারে সাজিয়েছি। তাহলে কিন্তু এখানে সবচাইতে বড় মানে বৃহত্তম সংখ্যা তৈরি করা হয়ে গেল, তাই না? আচ্ছা, এবারে আমরা কি করব? আমরা প্রথমে দেখব যে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম 4 দ্বারা বিভাজ্যতার পরীক্ষা। আচ্ছা, আমরা প্রথমে পরীক্ষা করে দেখব যে 4 দ্বারা বিভাজ্য কিনা। আমরা কিভাবে বুঝবো যে 4 দ্বারা বিভাজ্য? আচ্ছা, এটির জন্য যে নিয়ম রয়েছে সেটি হচ্ছে, আমরা দেখব যে এই সংখ্যার একক এবং দশক এই দুটি স্থানে যে দুটি অঙ্ক রয়েছে, হ্যাঁ, এই দুটি অঙ্ক নিয়ে যে সংখ্যাটি গঠিত হয়, যেমন দেখো এখানে একক এবং দশক এই দুটি মিলে হয়ে যায় কত? 20 হয়ে যায় কিন্তু। তাহলে এই 20 যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সেই কথাটি এখানে লিখলাম। দেখো, সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি নিয়ে গঠিত সংখ্যা 20। তাহলে সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 20, যা 4 দিয়ে বিভাজ্য। এই 20 কিন্তু 4 দিয়ে বিভাজ্য, তাই না? কারণ আমরা জানি 4 5 20। তাহলে যেহেতু 4 দ্বারা এই 20 বিভাজ্য, তার মানে কিন্তু পুরো সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা লিখলাম সুতরাং সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবারে আমরা দেখব যে 5 দিয়ে বিভাজ্য কিনা সংখ্যাটি। ঠিক আছে, দেখো লিখলাম 5 দ্বারা বিভাজ্যতার পরীক্ষা। এখন 5 দ্বারা বিভাজ্য কিনা এটি আমরা কিভাবে বুঝবো? আমরা জানি যে কোনো সংখ্যার, হ্যাঁ, এই নিয়মগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যে কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি 0 হয় এবং যদি 5 হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সম্পূর্ণ সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, আবারও বোঝার চেষ্টা করো। যে কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি 0 হয় এবং 5 হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, এখানে যেহেতু দেখতে পাচ্ছি শেষে রয়েছে 0, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 0, তাই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে উত্তর দিয়ে আমরা কি লিখতে পারি? 4 ও 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কিন্তু 4 দ্বারাও এই সংখ্যাটি বিভাজ্য হবে এবং 5 দ্বারাও কিন্তু এই সংখ্যাটি বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।